হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মিরা অ্যান্ড ডটার। আশা করি যে যেখান থেকে দেখছেন সুস্থ এবং ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। সকালে ঘুম থেকে উঠে সর্বপ্রথম যে কাজটা করি সেটা হচ্ছে ডাইনিংয়ের দরজাটা খুলে দেই। তো ডাইনিংয়ের দরজাটাই হচ্ছে আমার মেইন গেটের দরজা। তো মেইন গেটের দরজার পরেও কিন্তু একটা গ্রিলের দরজা আছে, ওখানে তালা দিয়ে রাখা হয় সব সময়। যার কারণে কিন্তু আমি মেইন গেটের যে কাঠের দরজা সেটা খুলে রাখতে পারি, এতে করে আলো বাতাস পর্যাপ্ত পরিমাণ রুমে আসে। গরমের দিনে রুমটা ঠান্ডা থাকে। একটা পর্দা দিয়ে রাখি যাতে করে লোকজন চলাফেরা করলে আমাদের এদিকে দেখা না যায় আর আমাকেও দেখা না যায়। তো আসলে খুব একটা লোকজন যে চলাফেরা এই দিক দিয়ে করে না, কারণ ৫ তলায় বাড়িওয়ালা থাকে, আমি ৪ তলায় থাকি। আর মেইন গেটটা যেখানে, ওখানে দেখা যায় যে আমার খুব একটা কাজ থাকে না। ওইদিকে মেইন গেটের পরে যে জায়গাটা, ওপাশে আমার কোনো কাজ থাকে না, যার কারণে ওইদিকে আর চলাফেরাও হয় না। যার কারণে গেটটা খুলে রাখতে পারি। আর সবচেয়ে বড় সাপোর্ট যেটা, সেটা হচ্ছে আমার গেটের কাঠের দরজার পরেও যে গ্রিলের দরজাটা আছে, ওখানে তালা দিয়ে রাখা যায়। এটাই হচ্ছে সবচেয়ে বড় সাপোর্ট, যার কারণে দরজাটা খুলে রাখতে পারি। তো আমার বাসায় যারা বেড়াতে আসে বা গেস্ট আসে, তারা কিন্তু এই জিনিসটা খুব পছন্দ করে। দরজার মেইন গেটের পরেও যে একটা গ্রিলের দরজা আছে, দরজাটা খুলে রাখা যায়, আলো বাতাস আসে। সবাই খুব পছন্দ করে এটা। ঘরটা অনেক ঠান্ডা থাকে। বাতাস নিয়ে খুব বেশি প্রশংসা করে ফেলেছি, খুব বেশি প্রশংসা করব না। আসলে কোনো জিনিস নিয়ে যদি বেশি প্রশংসা করা হয়, দেখা যায় পরবর্তীতে ওই জিনিসটা ভ্যানিশ হয়ে যায়। এটা শুধু কি আমার ক্ষেত্রেই হয় কিনা জানি না, আমার মনে হয় প্রত্যেকটা মানুষের ক্ষেত্রেই হয়। তো যে জিনিসটা নিয়ে বেশি গর্ব করা হয়, প্রশংসা করা হয়, সেই জিনিসটাই কিন্তু পরে আর খুঁজে পাওয়া যায় না। এখানে কিন্তু সেমাই রান্না করছিলাম, হাতে কাটা চালের গুঁড়ি দিয়ে যে সেমাইটা বানানো হয় মেশিনের সাহায্যে, সেটাই। এক পরিচিত ভাবি আমাকে এই সেমাইগুলো দিয়েছিল, তো সেটাই রান্না করে দিচ্ছিলাম সবাইকে, যে খেতে কেমন লাগবে। তো খুব একটা বেশি ভালো সেটাও লাগেনি, খুব একটা খারাপ সেটাও লাগেনি। তো আমার কাছে কেমন জানি মনে হয়েছে নুডলস। তো কিছুটা এরকম দুধ দিয়ে রান্না করেছিলাম। আর আমার বাবা বলল যে এটা তেলে ভাজো, দেখো খেতে মজা লাগবে, এলোকিশি পিঠার মতো। তো তাই করেছিলাম, তেলে ভেজে দিয়েছিলাম। তো সবাই বলেছে যে আসলে তেলে যেটা ভেজেছি ওইটাই বেশি মজা লেগেছে, দুধ দিয়ে যে রান্না করেছি ওটা বেশি ভালো লাগেনি। খেতে যদিও বা অতটা সুস্বাদু বা মজা লাগেনি, কিন্তু মাশাআল্লাহ এর চেহারাটা কিন্তু দেখতে অসাধারণ ছিল। এই ভিডিওটা কিন্তু ছিল ছুটির দিনে শুক্রবারের রান্নাবাড়া। তো শুক্রবারে কিন্তু নাস্তা করে নেওয়ার পরে সেমাইটা রান্না করে দিয়েছিলাম ওদেরকে, ওরা খেয়ে নিয়েছিল। তো নাস্তা করে নেওয়ার পরে এখানে কিন্তু আমি দুপুরে রান্নাবাড়া করতে চলে এসেছি। এখানে কিন্তু আজকে রান্না হবে মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। আমার ভিডিওটি যারা ক্লিক করেছেন এবং দেখতে দেখতে ভিডিওর এই পর্যন্ত চলে এসেছেন কিন্তু ছোট্ট একটি লাইক দিতে ভুলে গেছেন, তারা প্লিজ ছোট্ট একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের ছোট্ট একটি লাইক পারে আমাকে আপনাদের মতো আরও কয়েকজনের কাছে পৌঁছাতে। আর যারা আমার চ্যানেল নতুন ভিজিট করছেন, আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি ভালো লেগে যায়, তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। আর ইতিমধ্যে যারা কাজগুলো করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। মাছের মাথাটা কিন্তু খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি ভাজা ভাজা করে। তারপরে আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম মাছ ডাল, ওটা দিয়েই কিন্তু মুড়ি ঘন্টটা রান্না করব। আমি মুগ ডালের মুড়ি ঘন্টটা বেশি পছন্দ করি না, মাছ ডালের মুড়ি ঘন্টটাই বেশি পছন্দ করি। আমার হাতের মুড়ি ঘন্ট আমার কাছে খেতে অতটা বেশি ভালো লাগে না, আমার আম্মার হাতেরটা খেতে যতটা মজা লাগে। তো ওপাশে কিন্তু মুড়ি ঘন্টটা রান্না হতে দিয়ে এপাশে কিন্তু চুড়ি নিয়ে এসেছি, চুড়ি দেখাতে। তো অনেকেই কিন্তু ভিডিওতে এই দুটো চুড়ি আমার হাতে দেখেন, অনেক আপুদেরই কোশ্চেন ছিল আমার এই চুড়ি দুটো স্বর্ণের কিনা। এবং কি শুধু আমার আপুরাই যে আমাকে কোশ্চেন করেছে এমনটা না, আমার আত্মীয়স্বজন বা আমার পরিচিত যারা আছে, এই চুড়ি দুটো যখন আমি ইউজ করি, হাতে ছিল, তো তখন কিন্তু অনেকেই আমাকে জিজ্ঞেস করেছে এই চুড়ি দুটো আমি কত ভরি দিয়ে বা কতটুকু স্বর্ণ দিয়ে বানিয়েছি। তা আসলে এই চুড়ি দুটো কিন্তু আমার স্বর্ণের না, এটা ছিল সিটি গোল্ডের। তো এটা যখন আমি রাফ ইউজ করতাম না বা পানিতে ভিজাতাম না, তখন কিন্তু চুড়িটা একদমই স্বর্ণের মতো ছিল, যেটা দেখে কোনোভাবেই বোঝার উপায় ছিল না যে এটা স্বর্ণের না। যার কারণেই মনে হয় যে সবাই আমাকে জিজ্ঞেস করতো এটা কতটুকু দিয়ে বানিয়েছি। আসলে ক্যামেরাতে আমি দেখেছি এই চুড়ি দুটো অসম্ভব সুন্দর লাগে দেখতে। আমার পছন্দের জিনিসের পছন্দের তালিকার মধ্যে ১ নম্বরে জায়গা দখল করে আছে এই চুড়িগুলো। যখনই আমি এই চুড়িগুলো দেখতে পাই তখনই কিন্তু দুটো পেলে দুটো কিনি, ৪টে যদি পেয়ে যাই তো ৪টাই কিনে নেই। তো এই চুড়ি লাস্ট যখন কিনেছিলাম তখন ৪টা আসলে পাইনি, দুটো পেয়েছিলাম। তো দুটোই কিনেছিলাম। এই চুড়িগুলো কিন্তু আমি ১-১.৫ বছর ইউজ করেছি, আমার একটুও কালার নষ্ট হয়নি। তো এটা এখন আসলে আমি রাফ ইউজ করছি প্রায় ৩ মাসের মতো। রাফ ইউজ করার ফলে যেটা হচ্ছে, অনেক পানির কাজ করি তো আমরা, তো পানি লেগে লেগে কিন্তু এটার রঙটা ডিসকালার হয়ে গেছে। এখন দেখতে কিন্তু ওরকম আর আগের মতো লাগে না। এই চুড়িগুলো যখন সর্বপ্রথম হাতে দিয়ে গ্রামের বাড়িতে যাই, তখন আমার শাশুড়ি মা থেকে শুরু করে সবাই কিন্তু আমাকে জিজ্ঞেস করেছে যে এই চুড়ি দুটো আমি কতটুকু স্বর্ণ দিয়ে বানিয়েছি।
তো বলেছি যে এটা তো আসলে স্বর্ণের না, এটা তো কেনা, ১২০ টাকা দিয়ে কিনেছি। তো হয়তো কেউ বিশ্বাস করেছে, কেউ হয়তো বিশ্বাস করেনি। বিশ্বাস না করার পিছনে কিন্তু কারণ আছে। কারণ আমি যখনই বাড়িতে যাই তখনই চুড়িগুলো আমার হাতে থাকে। কখনোই কালার ডিসকালার কেউ দেখতে পায়নি। একদম দেখছে স্বর্ণের মতোই ঝকঝক করছে। কারণ হচ্ছে আমি চুড়িগুলো কখনো পানিতে ওভাবে ভিজাতাম না। যখন গোসল করতে যেতাম তখন খুলে রেখে যেতাম। যখন কাজ করতাম তখনও খুলে রাখতাম। ওভাবে আমি রাফ ইউজ করতাম না। আর যখনই বাড়িতে খেতাম তখনই কিন্তু এটা একদম নতুনের মতোই থাকতো, স্বর্ণের মতো ঝকঝক করতো। যার কারণে হয়তোবা কেউ বিশ্বাস করতে চায়নি। কারণ হচ্ছে ১২০ টাকা দামের জিনিস কেউ এত যত্ন করে পরবে না বা ইউজও করবে না। তো ১২০ টাকা তো দূরের কথা, আমি যদি ২ টাকা দিয়েও একটা জিনিস কিনি সেটাকেও আমি এত যত্ন করে রাখি সেটা যাতে সহজে নষ্ট না হয়। প্রবাদেই কিন্তু আছে যত্নে রত্ন মেলে। যাই হোক, চুড়ি নিয়ে কিন্তু অনেক কথা বলে ফেলেছি। এদিক দিয়ে কিন্তু আমার মুড়িঘণ্ট একদম রেডি হয়ে গেছে, তো নামিয়ে নিয়েছি। শুক্রবারে কিন্তু খুবই সিম্পল সাদাসিধে খাবার ছিল। মুড়িঘণ্টের পরে এখানে পটলের একটা রেসিপি তৈরি করব। তো এই রেসিপিটার নাম আমার জানা নেই, আমি রান্না করতে পারি, খেতেও বেশ মজা লাগে। তো পটলটাকে প্রথমে কেটে আমি লবণ দিয়ে তেলের মধ্যে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে মশলা কষিয়ে নিয়েছি। এখানে হলুদ, মরিচ, ধনিয়া, জিরা গুঁড়ি, আদা রসুন পেস্ট দিয়ে মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। বেশ কিছু পরিমাণ পেঁয়াজ কুচিও দিয়েছি। মশলাটা কষানোর পরে আমি কিন্তু পটলটা দিয়ে দিয়েছি। আর এই পটলটার মধ্যে কিন্তু আমি ঝোল দেব না। তো যতটুক ঝোল ছিল ওটা দিয়েই একদম ভাজা ভাজা করে নেব যতক্ষণ না তেল উঠে আসে। তো যখন পানিটা শুকিয়ে এরকম তেল উঠে এসেছে তখনই কিন্তু নামিয়ে নিয়েছি। আর এই পটলের রেসিপিটা খেতে কিন্তু অসম্ভব মজা লাগে। তো কারো যদি এই পটলের রেসিপিটা জানা থাকে যে এই রেসিপিটার নাম কি, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আর এখানে আমার জন্য কিন্তু একটু চিংড়ি মাছ ভুনা করে নিয়েছিলাম। তো এই ছিল শুক্রবারের মেনু, হালকা পাতলা। তো আলহামদুলিল্লাহ তৃপ্তি করেই কিন্তু খাবারটা খেয়ে নিয়েছিলাম। পটলের তরকারিটা কিন্তু অসম্ভব মজা হয়েছিল। দুপুরের জন্য যখন রান্নাবাড়া করছিলাম তো রান্নাবাড়ার মাঝে কিন্তু আমি পরোটা বেলার জন্য কিছু পরিমাণ ডো তৈরি করে রেখেছিলাম। তো দুপুরে খাবার দাবার খেয়ে রেস্ট নিয়েছিলাম। রেস্ট নেওয়ার পরে বিকেলের দিকে আমি পরোটা বেলে নিয়েছিলাম। পরোটা বেলার ওই অংশটুকু আর ভিডিও করিনি। তো আমি পরোটাগুলো বেলে দিচ্ছিলাম আর আমার বাবাকে বলেছিলাম যে তুমি পরোটাগুলো ছেঁকে দাও, আমি একা কেন পরিশ্রম করব, তুমি একটু আমার সাথে পরিশ্রম করো। তা আসলে প্রচণ্ড পরিমাণ গরম। গরমের কারণে সকালে দেখা যায় উঠে যদি এরকম রুটি বেলতে যাই বা পরোটা বেলতে যাই, খুব খারাপ অবস্থা হয়ে যায়। একদিকে রুবামাকে নিয়ে স্কুলে যেতে হয়। আর আগে থেকে যদি এভাবে কিছু পরোটা বা রুটি বানিয়ে রাখি, দেখা যায় সকালের কাজগুলো অনেকটাই সহজ হয়ে যায়। সবসময় আমি রুটি পরোটা বেলে কিন্তু কাঁচাটাই ফ্রোজেন করি। তো হয়েছে কি, রোজার সময় তো আর নাস্তার কোনো ঝামেলা ছিল না। যার কারণে আমি যে রুটি পরোটা বেলে কাগজগুলো দিয়ে রাখি, ওগুলো ধুয়ে পরিষ্কার করে একটা প্যাকেটে উঠিয়ে রেখেছি। তো সেই প্যাকেটটা যে আমি কোথায় রেখেছি সেই কাগজগুলো আর খুঁজেই পাচ্ছি না। যার কারণে বাধ্য হয়ে কিন্তু এবার ফ্রোজেন করতে হচ্ছে ছেঁকে। তো ছেঁকে পরোটা, রুটি পরোটা ফ্রোজেন করার থেকে আমার কাছে মনে হয় কি কাঁচাটা রাখলেই ভালো হয়, একটু সহজও হয়। এই যে ছেঁকাছেঁকির ঝামেলা এটা আর থাকে না, এটা কিন্তু একটা বাড়তি কাজ। সেঁকা দেওয়াও কিন্তু একটা বাড়তি কাজ। তো যেহেতু আমি কাগজগুলো পাচ্ছি না, বাধ্য হয়েই কিন্তু আমাকে রুটি পরোটাগুলো ছেঁকে নিতে হয়েছে। তো আমি যখন রুবামার বাবাকে বলছিলাম আমি যে পরোটা বেলে কাগজে রাখি সেই কাগজগুলো তো পাচ্ছি না, এটা শোনার পর রুবামার বাবা বলছিল কি করে পাবে, এক জিনিস তো এক জায়গায় 7 দিনের বেশি থাকে না, জায়গা চেঞ্জ হয়, যার কারণেই পাচ্ছ না। এই কথাটা বলার অর্থ একটাই, আমি তো ঘরের জিনিস মাঝে মাঝেই ওলটপালট করি, এক রুম থেকে আরেক রুমে নেই, যার কারণে কিন্তু রুবামার বাবা এই কথাটা আমাকে বলেছে। তো যাই হোক, আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্ত রাখবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।